টাকা নেই আবার এসে ব্যবসা করতে টিটকারি করতে আমি কখনোই তাদেরকে উত্তর দিই না, কারণ শূন্য পকেট অনেক বড় স্বপ্ন এবং সেটার বাস্তবায়ন। আমি বিজনেস করব বলে জব ছাইড়া দেওয়া এবং একটা আমার বাসায় বসে থেকে আম্মার গাল শোনা, এই টোটাল জার্নিটার প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা টুইস্টের সাথে আমার কাছে। আমার মা কখনোই আমাকে সাপোর্ট দেয় নাই, আমার ফ্যামিলির কোনো মেম্বারও আমাকে ওইভাবে সাপোর্ট দেয় নাই। যাদের কাছে হচ্ছে আমার মানে কোনো এক্সপেকটেশন ছিল না, সেই সমস্ত লোকগুলো আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করতে বিজনেসটা দাঁড় করানোর ক্ষেত্রে। তো যেরকম বিশ্বাস করে না এখন তারা বিশ্বাস করে যেন ওরা যখন করে ফেলছে, এখন কিন্তু আমার কাছে অনেক ইনভেস্টারও আছে। আমি মনে করি যে ফজর উঠতে ওঠো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করো এবং মনের ভিতর থেকে যেটা ডাকে যে আমি এটা করতে পারবো, বাস ওই ফিল্ডে কাজ করা উচিত। কারণ শিখতে শিখতে আগাতে হবে। কেউ যদি মনে করে আমি তো এটা পারি না বা এটা আমি কীভাবে করবো, ও কখন আসলে করতে পারবে না। বাট কেউ যদি মনে করে যে না আমি এটা করবো, এনিহাও আমি এটা করবো, আমি মনে করি সেটা সে অ্যাচিভ করতে পারবে 2 দিন আগে বা 2 দিন পরে। যোগ্যতার উপরে বা যার যার অ্যাবিলিটির উপরে সে তত তাড়াতাড়ি এটা করতে পারবে, বাট সে করতে পারবে। নিজের যে একটা স্বাধীন চেতনা বা হচ্ছে নিজের কোনো কিছু নিজের মতো করে যে করার যে একটা ব্যাপার, এই ব্যাপারগুলো আসলে হচ্ছিল না। দেখা যাচ্ছে যে আমার যে নিজস্বতা বা আমার যে ধরেন কোনো কাজ করার যে অ্যাবিলিটি, এটা আমি আসলে অন্যর পিছনে ব্যয় করতেছিলাম। নিজস্বভাবে যে কিছু করা যায়, এই জিনিসগুলো ধীরে 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 এই ঘাত প্রতিঘাতগুলো আসলে হইতেই তৈরি হয়েছে যে না আসলে নিজস্ব কিছু করা দরকার। যে শ্রমটা বা ধরেন আপনার যে মেধাটা আমি অন্যর জন্য খাটাচ্ছি বা অন্যর প্রোডাক্ট সেল করার জন্য করতেছি, সেটা কেন আমি নিজের জন্য করব? এটা একটা ফার্স্ট। সেকেন্ড কথা হচ্ছে যে আমার আসলে ছোটো থেকে মানুষকে খাওয়াইতে খুব ভালো লাগে। মানে আছে না যে এক একজনে এক একটা কাজের ভিতরে আত্মতৃপ্তির ব্যাপারগুলো থাকে। কারো দেখা যাচ্ছে যে ড্রাইভিংয়ের ভিতরে থাকতেছে, কারো বাইক রাইডিংয়ের ভিতরে থাকতেছে, এরকম নানান পেশায় কিন্তু একজন থাকে। তো আমার ছোটো থেকে আমি নিজেও এটা ফিল করতাম যে মানুষকে খাওয়াইলে এবং খাওয়ার পরে ওই যে মানুষের একটা মৃদু হাসিটা না, ওইটা আমাকে আসলে খুব মানে ধাক্কা দেয় আমার ভিতরে যে এইটাই তো আসলে খুশি, তাই না? বাঁচবার কতদিন, একটু হাসি খুশিভাবে আসলে চেষ্টা করা। অনেক ভালো ভালো রেস্টুরেন্টের খাবারগুলো মানুষ দেখা যাচ্ছে যে আমাদের মতো যেটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি যারা, দেখা যাচ্ছে যে ওই যে স্বাদ আছে সাধ্য নাই, যে টাকা আছে কিন্তু হিসাবের টাকা, যে এই টাকাতে খাবো 120 টাকা বা 150 টাকা একটা বার্গারের দাম, আচ্ছা আগামী সপ্তাহে খাবো না, এখন থাক। এই যে ব্যাপারগুলো, হ্যাঁ মনের ভিতরে একটা চাপা কষ্ট নিয়ে চলে যাওয়া, বাট ইচ্ছাটা কিন্তু থাকে। এবং অনেক সময় মনে হয় না যে এরকম যে বন্ধু বান্ধব যদি ওই সময়টাতে বলে বন্ধু আয় তোকে একটা বার্গার খাওয়াই বা চল তোকে এই খাবারটা খাওয়াই, খুব কিন্তু খুশি কাজ করে। ছোট্ট একটা ব্যাপার হইলেও খুব খুশি কিন্তু কাজ করে পিড়ি পিড়ি খাইলে। তা আমার তখন থেকে মনে হয়েছে যে আমি দেখি যে এই আমাদের এই মানে এই জেনারেশনে যারা আছে, যারা আমরা যে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি যে পোলাপান যারা আছি, এদেরকে নিয়ে কিছু করা যায় কিনা। কারণ সবাইকে নিয়ে তো আমি কিছু করতে পারবো না, ওই অ্যাবিলিটিটা এখন হয়তো আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, ভবিষ্যতে হয়তো আল্লাহ তাআলা দিতেও পারে। আমার মনে হয়েছে যে এই মানুষগুলোর জন্য আমি কিছু একটা করি, যে তারা যেন ওই 150 টাকার খাবারটা হাফ দামে বা 70 টাকা 80 টাকাতে খাইতে পারে, যেটা তার অ্যাফোর্ডেবল বা সে বেয়ার করতে পারবে। মানে বৃহৎ পরিসরে আমি এই ড্রিম স্টেপটাকে একটা মানুষের কাছে নির্ভরযোগ্য একটা পরিবার হিসাবে বা প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করাতে চাই। এবং এটা নিয়ে ইন ফিউচার আমার অনেক বড় ধরনের পরিকল্পনাও আছে, যে এইটাকে মানুষ যতটা রেসপন্স করবে বা মানুষ যতটা গ্রহণ করবে, ততটা দায়িত্বর সাথে আমি এটা নিয়ে আগাইতে পারবো। ধরতে পারেন অনেকটা এরকম যে আমি হচ্ছে এই ড্রিম স্টেপ পরিবারের ছোট ছেলে, বাট দায়িত্ববান ছোট ছেলে হিসাবে আমি রোল প্লে করে আমি এটাকে আগাইতে চাই। আমার এই যে জব ছাড়ার থেকে যে আমি বিজনেস করব বলে জব ছাড়া দেওয়া এবং একটা আমার বাসায় বসে থেকে আম্মার গাল শোনা, হ্যাঁ এই টোটাল জার্নিটা এবং বিজনেস স্টার্ট করা, এই টোটাল 1 মাস কতদিন হবে ধরেন আপনার 1 মাস বা 1 মাস প্লাস আর কি, এই টোটাল জার্নিটার প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা টুইস্টের সাথে আমার কাছে। কারণ শূন্য পকেট অনেক বড় স্বপ্ন এবং সেটার বাস্তবায়ন, এটা আসলে আমি ওই 2-4 কথায় বলে আমি এক্সপ্লোর করতে পারবো না। মানে প্রত্যেকটা মুহূর্তে টুইস্ট এবং প্রত্যেকটা ব্যাপারই না অনেক মানে রোমাঞ্চকর ছিল। যেরকম এই যে আমি হচ্ছে যে এই জায়গাগুলো থেকে টাকা পয়সা এক্সপেকটেশন ছিল আমার যে পাবো, আমি সত্যিকার অর্থে একটা জায়গা থেকেও পাইনি। ইভেন আমার এমন মোমেন্টও হয়েছে যে ব্যাংকে গেছে টাকা তুলছে, আমি ফোন দিয়ে অপেক্ষা করতেছি যে টাকাটা আসলে আমি গাড়ি অ্যাডভান্স করতে যাব, সে আমার ফোন ধরতেছে না।
যাদের কাছে হচ্ছে আমার মানে কোনো এক্সপেকটেশন ছিল না, সেই সমস্ত লোকগুলো আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করছে এই বিজনেসটা দাঁড় করানোর ক্ষেত্রে, মেন্টালি এবং হচ্ছে আপনার আর্থিকভাবে, যে যেভাবে পারছে যার যে জায়গা থেকে। কারণ পরিবার তো আসলে সম্মিলিতভাবে হয়, এটা তো আসলে একা একা সব কিছু হয় না। একা একা কি যে আপনি একটা ম্যানেজমেন্টটাকে আগায় নিতে পারেন, যে সব কিছু শোনার পরে বিবেচনা করতে পারেন যে এই ডিসিশনটা নেওয়া পরিবারের ক্ষেত্রে বা এই প্রতিষ্ঠানটার ক্ষেত্রে কতটুকু সময় উপযোগী বা কতটুকু কার্যকরী হবে। বাট চেষ্টাটা এবং সম্মিলিতভাবে আসলে অগ্রসর হয় কোনো বড় কিছু করতে গেলে। আপনি যদি আয়নার সামনে দাঁড়ায় নিজে যদি পরিষ্কার দেখেন নিজেকে, আমি মনে করি আলহামদুলিল্লাহ, নিজের কাছে নিজে পরিষ্কার থাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মানুষ তো আসলে আল্লাহ তাআলা চামড়ার মুখ দিছে, মানুষ বলাটা খুব ভালো পারে। আমি যখন এই যে বললাম না যে এই যখন টাকার জন্য এর কাছে বলছি, আমাকে তো সুতা দেখাইতোই, পাশাপাশি আরেকজনকে বলতো যে দেখাইছে জীবনভর বেছিল ফোন, জীবনভর বেছিল বোরকা, ওই নাকি খাবার বিক্রি করবে, টাকা নেই আবার এসে ব্যবসা করতে, টিটকারি করতে। আমি কখনোই তাদেরকে উত্তর দিই না, আমি শুধু মনে মনে বলতাম আল্লাহ তোমার কাছে চাইছি তোমার দুনিয়ায় বাস করি, তুমি একটা ব্যবস্থা করে দিও, তারা যেন দেখে যেন ও সত্যি সত্যি করছে, কেমনে করছে এই পথটাও সবার কাছে গোপন থাকে, বাট হয়ে গেছে এটা যেন দেখে, এখানে ও তো সত্যি সত্যি করছে, আমরা আসলে বিশ্বাস করি না। তো যেরকম বিশ্বাস করে না এখন তারা বিশ্বাস করে যেন ওর যখন করে ফেলছে, এখন কিন্তু আমার কাছে অনেকে ইনভেস্টারও আসে, অনেকে বলে যে ভাই তোকে বিশ্বাস পাই যে তুই এটা বড় করতে পারবি, ঠিক আছে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করি, আমাকে 20% শেয়ার দে। আমি ওদেরকে এখন বলি যে ভাই তুই টাকা দে, আমার শরীর আছে, আমি শরীর খাটাই এটা প্রতিষ্ঠান দাঁড় করায় দেয়, আমি এটা পারবো। বাট আমি যখন শূন্য পকেটে থাকছি, পার্টনারশিপ পাই না, এখন আমার পার্টনারশিপের দরকার নেই, আমি নিজে যা পারবো নিজের বুদ্ধিতে এটা করবো। পার্টনার নিলে হয় কি অনেকে দেখা যাচ্ছে যে আপনি যে স্বচ্ছ ধারণাটা আগাচ্ছেন ওইটা আর স্বচ্ছভাবে থাকে না, ওইটা দেখবেন যে আপনার ওই বিভিন্ন ধরনের বুদ্ধি বিভিন্ন মানুষ দিবে, ওইটা দেখা যাচ্ছে আপনার এই অনেক বড় পরিকল্পনার ভিতরে দেখা যাচ্ছে ছোটো ছোটো খুঁতগুলো অনেক সময় নষ্ট করে ফেলে। নিজেরটা নিজের মতো করে করাই বেটার, আমি এটা মনে করি। চাকরির থেকে ব্যবসায় এটা সবসময় বেটার। খুবই ভালো রেসপন্স পাচ্ছি, মানুষের এক্সপেকটেশনই ছিল না যে রোড সাইডে এতটা কোয়ালিটি সম্পূর্ণ খাবার এতটা রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমাদের কিন্তু মেনুটা আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন মোটামুটি 20 টাকা থেকে শুরু করে 150 টাকার ভিতরে আমরা 15 থেকে 20টা আইটেমের খাবার দিচ্ছি মানুষকে। এবং এই যে মেনু দিয়ে খাবার সার্ভ করা, এটা মানুষ খুব কৌতূহল হয় যে এই ফুডকার্টে খাইতে আসছে, এখানে আমার মেনু দেয়, বাহ খুব সুন্দর, তো মানুষ গ্রহণ করতেছে আর কি। আর মানুষ যত খুশি মনে খায় আমার তত ভালো লাগে এবং কাজের প্রতি ভালোবাসা বাড়ে যে না আমার আরও দায়িত্ব নিয়ে কাজ করা উচিত। তো আলহামদুলিল্লাহ এইভাবে আগাচ্ছে এবং খুব ভালো রেসপন্স পাচ্ছে। আমার কাছে মনে হয়েছে সব কিছু মিলে পারফেক্ট, কারণ আমি সিরাজগঞ্জে বহু জায়গায় বার্গার খেয়েছি, তো নর্মালি ফুড কোর্ট খুব কমই এমন ভালো অ্যামাউন্টে মেয়োনিজ বা এরকম পেটিস ভালো করে, তো আমার ভালো লেগেছে। আমার এখান থেকে আমি বার্গার খেয়েছিলাম লাস্টে, আবার এসেছি বার্গার খাওয়ার জন্যই, ভালো লেগেছে জন্যই আবার এসেছি এখানে খাওয়ার জন্য। এখানে এসে মেইনলি হচ্ছে মিট বক্স খাওয়া হয় আর বার্গার খাওয়া হয়। এদের মিট বক্সটা হচ্ছে অনেক রিজনেবল প্রাইসের ভিতর সিরাজগঞ্জে বেস্ট বলা যায়। আর মেইনলি যেটা বার্গার আছে, বার্গারটা হচ্ছে স্ম্যাশ বার্গার, সিরাজগঞ্জে এরকম স্ম্যাশ বার্গার আর পাওয়া যায় না। এটা একটা পারিবারিক ব্যবসার মতো, আমরা 2 ভাই মিলে কাজ করছি, কারণ ভাই ভাই রক্তের বাঁধন, এটা যেন ছিন্ন না হয়, এই জন্য আলাদা আলাদা ব্যবসা বা কাজ করলে আলাদা জায়গায় যেতে হবে, এটা যেন না হয়, এই জন্য আমরা সবাই 2 ভাই একসাথেই করছি, যাতে পরবর্তী যেন আমরা একসাথেই থাকতে পারি এরকম। আমার আম্মা একটা কথাই সবসময় বলে যে কিছু হলে মানুষের হবে, তুই এত প্যারা নিবি কেন, ঝড় আসুক দুনিয়া উল্টা যায়, কেউ বোম মারে সব কিছু বাস্ট করে দেখ, মানে কেটে যাবে, তোর কি তুই মাস শেষে কাজ করবি, বেতন নিবি, চলে আসবি। তো এই যে মানে কর্মচারী জীবন বা ধরেন হচ্ছে মানুষের দাসত্ব টাইপের একটা জীবন, এটা আমার কাছে এরকম মনে হয়েছে। এটা আসলে কেউ ব্যক্তিগতভাবে নিলে আমার কিছু বলার নাই, এটা আমার ব্যক্তিগত যেটা ধারণা আমি সেটাই বলতেছি, যে আমার কাছে মনে বন্দি একটা ব্যাপার, যে আমি মানুষের কাছে বন্দি কেন থাকবো, মুসলমান হিসাবে আমি বন্দি থাকলে আল্লাহ তাআলার কাছে বন্দি থাকবো, তার যে রুলসগুলো বাইন্ডিংসগুলো আমাদেরকে দিচ্ছে আমি সেগুলোর ভিতরে আমি চলার চেষ্টা করব এবং কাজ যেটা করব সেটা একদম স্বাধীনভাবে করব। যেটার কারণে কি হয়েছে, ফ্যামিলির সাথে আমি যখন বনতো না আমার, তখন আমি আম্মুকে বলতাম যে আম্মু দেখো তোমার কাছে না আমি কোনো টাকা চাইছি না কোনো পরামর্শ চাইছি, কোনো কিছু চাইনি, তুমি খালি দোয়া করো এটা আল্লাহ আমার বেটারা যা করতে চায় তুমি এটা ব্যবস্থা করে দিবে। আর সিরিয়াসলি আমার কাছে কোনো টাকাও ছিল না। আমি যখন জব ছাড়ি আপনার অক্টোবরে হচ্ছে আমি ফোন সেক্টর থেকে লাস্ট বের হয়ে আসি, তখন হচ্ছে
আমার ছোট ভাই বললো যে আমার হচ্ছে ভাইয়া শেফ হওয়ার খুব ইচ্ছা, যেহেতু জব টবের খুব একটা ভালো অবস্থা বাংলাদেশে নাই এখন। তো আমি এক কাজ করি, আমাকে কোনো এই পেশাদার কোনো কোচিংয়ে ভর্তি করে দাও, আমি শেফ হয়ে দেশে কোনো ভালো কাজ টাজ করলে পারলে করলাম, না হলে হচ্ছে আমি দেশের বাইরে চলে গেলাম, যে ওখানে করতে পারবো। তো তখন আমার মাথায় হুট করে ক্লিক করলো যে আমি তো মানুষকে খাওয়াইতে চাই, আর আমার ভাইটা হচ্ছে সে রান্নাবাড়ি করতে চায়, তাহলে হয়তো বা আল্লাহ তাআলা চাচ্ছে যে আমাদের দ্বারা বড় কোনো কিছু করতে। তো দেখি না একটু ট্রাই করে। তো তখন হচ্ছে আমার এক পরিচিত ছোটো ভাই আছে, জাভেদ নাম, ওর সাথে আমি একটা সময় কিছুদিন রুমমেটও ছিলাম। খুব ভালো একটা ছেলে, ও খুব ভালো রান্না করতে পারে, মানে শেফ হিসাবে আর কি, ফাস্টফুডের। তো ওকে আমি ফোন দিলাম যে জাভেদ, আমার তো এই অবস্থা, আমার কাছে কোনো টাকা পয়সাও নাই, কিছু নাই, বাট আমি কনফিডেন্ট যে আমি একটা বিজনেস দাঁড় করাইতে পারবো। কেমনে পারবো জানি না, বাট পারবো আমি, এটা কনফিডেন্ট। তো তখন হাসতেছে যে ভাই টাকা পয়সা ছাড়া কি বিজনেস হয়? তো আমি বললাম না, আমার আর আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস আছে, কোনো না কোনো ব্যবস্থা আমাকে করে দিবে। এখন তুমি যদি ভাই হিসাবে আমাকে একটা সাপোর্ট দাও, তাহলে এটা আমার জন্য অনেক বড়। তো বললো যে ভাই কী করবো বলেন? বললাম আমার ছোটো ভাইকে তাহলে তোমার কাছে 1 মাস দিয়ে আসি, তুমি 1 মাসের ভিতরে দেখো তো কাজ টাজ কিছু শিখিয়ে দিতে পারো কিনা, বা অ্যাটলিস্ট 5-7টা এরকম আইটেম তুমি শিখিয়ে দিলা যে আইটেমগুলো আমি সেল করতে পারি। তো ও এক কথাতে রাজি হয়ে গেলো, বললো ভাই ঠিক আছে, তারপরে তাহলে পাঠায় দেয়। তো পরে হচ্ছে আমি বরিশাল নিয়ে গেছি ওকে, আমার লাইফে ফার্স্ট টাইম বরিশাল যাওয়া, যেখানে আসলে মানুষ খায়, মানুষের বরিশালে বলে খেপাইতাম, সেই বরিশালে আমি চলে গেছি হচ্ছে আমার ছোটো ভাইকে কাজ শেখার জন্য। এটা অনেক বড় একটা ইন্টারেস্টের ব্যাপার আছে। আমার মা কখনোই আমাকে সাপোর্ট দেয় নাই, আমার ফ্যামিলির কোনো মেম্বারও আমাকে ওইভাবে সাপোর্ট দেয় নাই। আমার ছোটো ভাইটা শুধুমাত্র বিনা বাক্যে আমাকে সাপোর্ট করে গেছে, কারণ ও আমার সাথে যেহেতু দীর্ঘদিন চলে, ওর একটা বিশ্বাস ছিল যে না, ভাই যেহেতু কিছু করতে চাইতেছে, তার মানে ও কিছু একটা প্ল্যানিং করে আগাতেছে, আমার উচিত ওকে সাপোর্ট করা। তো ও নির্বাক্যে আমাকে সাপোর্টটা করে গেছে, এবং আল্লাহ তাআলার অশেষ দয়া ছিল বিধায় এই যে আমার ফ্যামিলি কোনো টাকাও দেয় নাই, আমাকে কোনো সাপোর্টও দেয় না। ইভেন আমি যখন কাজ শুরু করছি, তখন আমার মা আগে বলতাম যে আম্মা আমি কিন্তু শুরু করে দিছি, তাহলে এখন তোমার মতামত কী? কারণ আমার এখনও বিশ্বাস হয় না তুই করস। আর সেকেন্ড কথা হচ্ছে, তুই যেহেতু করতেছিস, তো কবে বাদ দিবি, এটা নিয়ে আমি খুব খারাপ হয়ে আছি। আরও কিছুদিন দেখি, তারপরে আমি বিশ্বাস করবো যে না, তুই আসলে ব্যবসা করতে পারিস। লাস্ট মানে 1 মাস এরকমও চলছে। তো সেই জায়গার থেকে আল্লাহ রহম, আমি এই তো ডিসেম্বরের 8 তারিখে যে ওপেন করছি, মাঝখানে যে নভেম্বরটা ছিল, এরকম মজাদার ব্যাপার ছিল যে আমার ছোটো ভাই কাজ করতেন, আমাকে বলতো যে ভাই টাকা পয়সা কি গোছ হলো কিছু। আমার কাছে সত্যিকার অর্থে ওই সময় আমি নিজেও জানতাম না যে হাজারে টাকা আর গোছ আমি করতে পারবো কিনা। কারণ আমি ওকে বলতাম যে চিন্তা করিস না, হয় না বলে সেখানে মনোযোগ দিয়ে কাজটা শিখে আয়। কারণ আমার কনফিডেন্স ছিল কি, যে যেহেতু আমি নভেম্বরের লাস্ট বা ডিসেম্বরের ফার্স্টে শুরু করতে চাইছি, আমি চাচ্ছিলাম যে আমি শেষ পর্যন্ত দেখি, আমার দেওয়ার ডেট যেটা আছে, ডেটটা পর্যন্ত আমি দেখি পারি কিনা। তা আমি এর ভিতরে অনেকের কাছে টাকা পয়সা ধার চাইছিলাম, কারণ আমি ফুললি মেন্টালি প্রিপারেশন এরকম নিয়েছিলাম যে আমি কখনোই ব্যাংক লোন বা হচ্ছে কোনো এনজিও লোন, মানে আমি কোনো সুদের ভিতরে যাব না। ব্যবসা যেহেতু আল্লাহ তাআলা হালাল করছে, তো আমি অল্প পুঁজি আমি দেন দরবার করে বা হালত টালত করে যেমনি হোক ম্যানেজ করে আমি যদি অল্প পুঁজির ভিতরে শুরু করতে পারি, তো আমার বিশ্বাস ছিল যে আমি এই ব্যাপারটাকে আমি অনেক বড় পর্যন্ত নিতে পারবো হয়তো বা। কারণ গোড়ার থেকে যে কোনো কিছু যদি মানে শূন্য পকেটে শুরু করা যায় এবং শিখতে শিখতে আগানো যায়, আমার মনে হয় না যে সেই ব্যাপারটার সাথে আল্লাহ তাআলার রহমত জড়িত থাকে না। আমার মনে হয় না এটা, আমার মনে হয় যে থাকে, এবং এটাকে আসলে অনেক বড় করা সম্ভব। তো এইটা নিয়ে আমার এই ড্রিম স্টেপ, এটা তো ছোট্ট একটা পরিবার। এখন আমরা হয়তো বা পরিবারের অল্প কিছু সদস্য আছি, যেরকম আমরা ব্যাক হ্যান্ডে কাজ করার জন্য আমরা 4-5 জন আছি। দেন হচ্ছে আমাদের যে কাস্টমাররা আছে, প্রতিনিয়ত দেখা যাচ্ছে তাদের সাথে আমরা কথাবার্তা বলি, আমাদের কী কী ডেভেলপ করা দরকার, বা খাবারের কোন টেস্টটা চেঞ্জ করা দরকার কিনা, বা কী করা দরকার। বা এই দেখা যাচ্ছে যে রোড সাইড হওয়ার পরে মানুষের একটা সংশয় থাকে যে এখানে কি হাইজেনিক মেনটেন করে খাবারটা দিতে পারবে কি না, ধুলাবালি। আপনারা মোটামুটি আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের আসলে প্রপার প্যাকেজিং থেকে শুরু করে এই যে পলিথিনের হ্যান্ড গ্লাভসটা ইউজ করতেছি, মানে মানুষের যেন হাতটা মানে ময়লা না লাগে, বা হচ্ছে খাবার খাইতে গেলে কোনো কিছু লেগে গেল ওটা ধোয়া টোয়ার একটা ব্যাপার থাকে। এই যে ব্যাপারগুলো মানে A to Z আমার যতটুকু নলেজে আসছে বা আমার মনে হয়েছে যে এই বিষয়গুলো মানে এইভাবে করলে ভালো হয়, এইভাবে করে আমি করার চেষ্টা করছি। এবং তার নমুনা স্বরূপ যে রোড সাইডে আমি যখন ফার্স্ট করি, মজাদার ব্যাপার দেখেন যে মানে মানুষ আমাকে নিয়ে একটু হাসাহাসি এরকমও করতো যে ফুচকার দোকান তার আবার এত দাম, এমনিও কথাবার্তা কানে আসতো। হ্যাঁ, যে ফুচকার দোকানে ফুচকা বিক্রি করতে আসছে, তার আবার লাইটিং আচ্ছা গেল আবার ফুচকা বেচতে আসছে, তাদের আবার গাছ লাগাইতে হয়, গাছের ভিতরে লাইটিং করতে হয়, মানে মানুষের একটা ফুটানি ঠিক মানে ঘর সাজাইছে এরকম করে ওরকম করে সাজাইছে। তা আমি তখন ওই মানুষগুলোকে বলতাম কি যে দেখেন আমার তো এটা একটা ছোট্ট পরিবার,
এইখানে আমার সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে কেউ একজন আসলে আমি তাকে খুব যত্ন করে খাওয়াই, কারণ এটা আমার আত্মতৃপ্তির জায়গা। আমার যেহেতু শুধু বিজনেসের জায়গা তা না, দেখা যাচ্ছে যে আমার ছোটো ভাই খুব যত্ন নিয়ে খাবারটা বানায়, ও কিন্তু সবসময় চেষ্টা করে যে একদম ফ্রেশ একটা খাবার কাস্টমারের কাছে দেওয়ার। দেখেন কিছু ছোটো ছোটো বিষয় থাকে যেগুলো অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। যেরকম এই যে আমরা যে মুরগিটা দিচ্ছি, মুরগিটা নর্মালি কী করা হয় যে যদি যে আমরা হচ্ছে মুরগির দোকান থেকে মুরগি নেই, জবাই করতেছে, জবাই করার পরে কি হচ্ছে এক প্যাশে জবাই করতেছে, অনেক সময় হচ্ছে মুরগি এক প্যাশ দেওয়ার পরে হচ্ছে কাটতেছে না, ওইটাকে দেখা যাচ্ছে ঘাড় ভাঙিয়ে দিচ্ছে, এরকম করেও কিন্তু করে। এই জিনিসগুলো হারাম হয়। হ্যাঁ, আমি কিন্তু নিজে দাঁড়ায় থেকে কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার সহকারে 3 বার একদম প্যাশ দিয়ে জবাই করে ওই জায়গায় স্কিল না দাঁড়ায় থেকে আমি কাজ করায় নিয়ে আসি। এই যে ছোট্ট ছোট বিষয়গুলো, এগুলো কিন্তু আমি খেয়াল করি এই জন্যই যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দিবে, তার দুনিয়াতে যেহেতু বাস করি, কিছু দিবে, তার কাছে চাইলেই কিন্তু দিবে। কারণ এখন কিন্তু গিভ অ্যান্ড টেকের দুনিয়া, আপনি যে কোনো কিছু কারোর কাছে চান, চাইলেই কিন্তু দিবে, না চাইলেই কিন্তু কেউ দিবে না। তো তার কাছে চাওয়ার মাধ্যমটা কি? দোয়া। দোয়া কবুল হওয়ার মাধ্যমটা কি? হালাল রিজিক। আমাদেরকে স্পষ্টভাবে বলা আছে যে তোমরা হালাল রিজিক ভক্ষণ করো, তোমাদের দোয়া কবুল হবে। যে তোমরা যদি হালাল রিজিক ভক্ষণ না করতে পারো তাহলে তোমার দোয়া কখনো কবুল হবে না। তা আমি কিন্তু চেষ্টা করছি যে আমার এখানে যেন একটা মানুষ খাবার পরে এই টেনশনটা না করে যে আমি যে নামাজ পড়তে যাবো ওই জায়গা থেকে খাই আসলাম, খাবারটা কি হালাল ছিল কিনা, হারাম ছিল কিনা। যেটা স্বপ্ন দেখতাম যে আমার একটা ছোট্ট খাবারের দোকান দিব, যেখান থেকে আসলে এরকম একটা পরিবার আমি তৈরি করব যে যেখানে আসা মানুষ ওই যে নিশ্চিন্তে খাইতে পারবে এবং এই টেনশনটাও করবে না যে আমি ওই জায়গাটা খাবারটা খাবো কয় টাকা মনে হয় নিবে, এই যে একটা টেনশন। আমার কিন্তু এখানে খাবারটা খুবই রিজনেবল প্রাইস। এটার কারণ কি হয় দেখেন, আমার এখানে অনেক কাস্টমার এরকম আসে যারা এসে মেনু দেখে না, ভাই কী কী আছে, ভাই এই আছে, বার্গার আছে, নাসুস আছে, ফুচকা আছে, ঠিক আছে ভাই একটা এইটা দেন, নাসুস দেন বা হচ্ছে বার্গার দেন। এরকম যেরকম যে বেশ কিছুদিন আগে, বলতে সপ্তাহ দুয়েক আগে একটা ঘটনা বলি। আমার একটা কাস্টমার আসলো, উনি প্রাইভেট কার নিয়ে আসলো, আসার পরে নাসুস শুনছে, নাসুস আমরা সেল করি, আমরা মানে আমরা হচ্ছে কি মেনুটা আমাদের হচ্ছে মানে একটু একটু করে ইনক্রিজ করা, মানে একসাথে যে সব আইটেম দিয়ে একসাথে ফার্স্টের দিকে আসতেছে এরকম না, মানে একটু 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 করে করে মানে যেটা ডিমান্ড আছে বা যেটা আমি ভালোভাবে দিতে পারতেছি আমি ওই জিনিসটা একটু একটু করে অ্যাড করতেছি। তো নাসুসটা অ্যাড করার পরে কী হলো, উনি এসে খাবারটা খাইলো, খাওয়ার পরে বলতেছে ভাই বিল কত। তা আমি ওনাকে মজা করে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার বিল মনে হচ্ছে কত, আপনি দেন যা মনে যায় দেন, না ভাই বিলটা বলেন। বলুন আপনার কাছে মনে হয়েছে যেটা যে না এই প্রপার প্যাকেজিং, খাবারের কোয়ান্টিটি এবং যে মানে যে স্বাদের খাবারটা খাইলেন, খাবারের কোয়ালিটি, এটু যে সব কিছু মিলা কী মনে হয়েছে, এটার কয় টাকা বিল হলে আপনি একদম খুশি মনে দিয়ে যেতে পারবেন এবং আত্মতৃপ্তি নিয়ে যেতে পারবেন। বলছে ভাই 200 টাকা তো আপনি ইজিলি এটা দাম দিতেই পারেন, আমি খুশি 200 টাকা প্রাইস হলে। তা আমি তখন তাকে বললাম একটা হাসি দিয়ে যে আপু আপনি আমাকে 120 টাকা দেন, আমার তাতেই চলবে। উনি তখন মানে টোটালি শক যে ভাই 120 টাকায় সম্ভব এটা? হ্যাঁ ভাই আমরা 120 টাকা দিয়ে দিচ্ছি, আমাদের অত প্রফিটের দরকার নেই। এই যে আপনি যে খুশি হয়ে গেলেন না, শকটা হইলেন যে আপনি ডিমান্ড করছেন যে আরও বেশি হওয়া উচিত ছিল বাট আরও কমে পাচ্ছেন বেস্ট কোয়ালিটিটা, এইটাই ভাই এইটা হইলে আমার দরকার, আর বেশি কিছু দরকার নেই। হ্যাঁ একটা ব্যাপার লক্ষণীয়, আমার কিছু গেস্ট এরকম তৈরি হয়েছে যারা আমার মনে হয় না যে এই টাইপের ফুড কার্ট ওনারা না পাইলে হয়তো বা রোড সাইডে খাবার খাইতো না। নর্মালি ওনারা হচ্ছে আপনার রেস্টুরেন্টগুলোতে এই খেতে অভ্যস্ত, বাট ওনারা যখন দেখছে যে এখানে আমরা প্রপার হাইজেনিক মেনটেন করে আমরা একদম লোয়েস্ট প্রাইসে সর্বোচ্চ কোয়ালিটিটা ইনশিওর করতেছি এবং আমাদের খাবারটা আপনি খাইলে বুঝতে পারবেন যে আপনার কোন কোয়ালিটির খাবার সার্ভ করতেছে। বিশেষ করে এখন কিন্তু অনেক স্টুডেন্ট যারা আছে দেখবেন যে ওরা হচ্ছে ঢাকাতে, রাজশাহীতে, ভালো ভালো ভার্সিটিতে এখন পড়ালেখা করতেছে, ওইখানে কিন্তু এইরকম একটা ফুডি কালচার তৈরি হয়েছে। তো ওরা যখন আসে ওদের একটা আফসোস ছিল যে আমাদের সিরাজগঞ্জে আসলে ওইরকম ভালো কোনো খাবারের জায়গা নাই, বা রোড সাইডে যে বন্ধুবান্ধব নিয়ে একটু আড্ডা টাড্ডা দিতে দিতে খাবো কিছু, এরকম পরিবেশ বা খাবার কোনোটাই নাই। তো ওদের এখন অনেকেরই এই দুঃখটা আমি মানে একটু কমাইতে পারছি যে ওরা এখন ওদের বন্ধুবান্ধবকে নিয়ে এসে খাওয়ানোর পরে বলে যে দেখ আমাদের ওই ঢাকাতে যে খাবারটা খাইছিল ওর থেকে এটা কিন্তু খাবারটা বেস্ট। আবার দেখা যাচ্ছে কিছু ফ্যামিলি আসে, ফ্যামিলি মেম্বাররা যখন বলে কি আবার এখানে কেন রেস্টুরেন্টে যাবা, বলছি রেস্টুরেন্টে তো খাইছি যে এখানকার খাবারটা খাই দেখো অনেক মজা লাগে। এবং ওনাদের কিন্তু আরেকটা ব্যাপার থাকে, দেখেন ওনারা যেই ফ্যামিলি ধরেন 5টা সদস্যকে নিয়ে গেছে রেস্টুরেন্টে গেলে হয়তো 1500 থেকে 2000 টাকা বিল হতো, ওনারা কী করতেছে 1000 টাকার ভিতরে খাবার খায় আরও 2-1 বাসায় থাকলে তাদের জন্য পার্সেলে করে নিয়ে যেতে পারতেছে, মানে টাকার আর কোনো টেনশন থাকতেছে না, যেন অল্প টাকার ভিতরে বেস্ট একটা অপশন পাচ্ছে।